নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সঙ্গে আমি কার্কি। শুরুতে হেডলাইন্স। দিনহাটা শহরে ফের করোনা সংক্রমিত হল 2 জন। রাজআমলে নিয়ম মেনে ময়নাকাঠ পূজা হল কোচবিহার মদন মোহন বাড়িতে। হারিয়ে যাওয়া 40টি মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দিল দিনহাটা থানার পুলিশ। আসছে বিস্তারিত খবরে। মারণযোগ করোনার থাবা ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে দিনহাটায়। এই রোগের হাত থেকে রেহাই পায়নি দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ পর্যন্ত। দিনহাটা শহরে আরো 2 জন করোনা সংক্রমিত হওয়ায় গত কয়েকদিনে পুরসভা এলাকায় সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8 জন। দিনহাটা পৌরসভা ও দিনহাটা মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিনহাটা পুরসভা এলাকার 7 নম্বর ও 13 নম্বর ওয়ার্ডে নতুন করে 2 জন করোনা সংক্রমিত হয়। এই 2 জনকে নিয়ে দিনহাটা শহরে মোট 8 জন সংক্রমিত হওয়ায় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুরসভার পক্ষ থেকে 7 নম্বর ওয়ার্ডের খোয়ার রোড এলাকা এবং 13 নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি এলাকাকে জীবাণুমুক্ত করার জন্য স্যানিটাইজ করা হয়। উল্লেখ্য, দিনহাটা শহরে গত কয়েকদিনে এখনো পর্যন্ত 8 জন আক্রান্ত হলেও এদের মধ্যে দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ ছাড়াও 2 জন স্বাস্থ্যকর্মী ও 4 জন ব্যবসায়ী ও 1 জন গৃহবধূ রয়েছেন। দিনহাটা শহরে যেভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ অনেকেই। উল্লেখ্য, দিনহাটার বিভিন্ন ক্লাব, সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে যৌথ মঞ্চ গঠন করে দিনহাটার বিভিন্ন স্থানে এই রোগ মোকাবিলায় রাস্তায় নেমে মানুষকে সচেতন করা হয়। হাট বাজার এবং দোকানপাটে ভিড় কমানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়। দিনহাটা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য শুভমা চক্রবর্তী এবং 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পিউ রায় বলেন, এলাকায় 2 জন সংক্রমিত হওয়ায় পুরসভার পক্ষ থেকে ওই এলাকাকে জীবাণুমুক্ত করা ছাড়াও বাসিন্দাদের তাপমাত্রা পরীক্ষা সহ শারীরিক বিভিন্ন খোঁজ খবর নেওয়ার কাজ শুরু করেছে পুরকর্মীরা। এছাড়াও পুরসভার পক্ষ থেকে এলাকার মানুষকে নানাভাবে সচেতন করা হচ্ছে। দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ জানান, শহরের ওই 2 ওয়ার্ডে 2 জন নতুন করে সংক্রমিত হয়। তাদের মধ্যে একজন মহিলার শরীর খারাপ থাকলেও অন্যজনের কোনো উপসর্গ ছিল না। পুরসভা এলাকা কন্টেনমেন্ট জোনের আওতায় রয়েছে। পাশাপাশি এই 2 এলাকাকে জীবাণুমুক্ত করতে স্যানিটাইজ করা হয়। ক্যামেরায় আশিস পালের সাথে সুমন মঞ্চের রিপোর্ট, ইসিসিএন খবর, দিনহাটা। নেই রাজা, নেই রাজপাঠক। রাজা না থাকলেও রাজামলের নিয়ম মেনে আজও পূজিতা হয়ে চলেছেন কোচবিহারের বড়দেবী। সোমবার শ্রাবণের শুক্লা অষ্টমী তিথিতে রাজকীয় নিয়মে যুবকাষ্ঠ পুজোর মধ্য দিয়ে সূচনা হলো বড়দেবীর আরাধনা। এদিন কোচবিহার ডাংধরে মন্দিরের ময়নাকাঠ দেবী রূপে কল্পনা করে মাতৃরূপ দেওয়া হয়। এই উপলক্ষে হয় বিশেষ পুজো পাঠ। কথিত আছে, পঞ্চদশ শতকের শেষ ভাগে মহারাজা বিশ্বসিংহ ময়নাকাঠের ডালকে শক্তিকজ হিসেবে কল্পনা করে প্রথম বড়দেবীর আরাধনা শুরু করেন। পরবর্তীতে 16 শতকের মধ্যভাগে আনুমানিক 1562 খ্রিস্টাব্দে মূর্তি করে এই পুজোর সূচনা করেন মহারাজা নরনারায়ণ। বাংলার প্রাচীন পুজোগুলির মধ্যে কোচবিহার মহারাজাদের দেবী পুজো অন্যতম। প্রায় 5 শতক পুরনো কোচবিহারের বড়দেবীর এই পুজো। প্রাচীন এই পুজো নিয়ে আজও কৌতূহল সাধারণ মানুষের। মূর্তি করা থেকে পুজো বিধি সবেতেই রয়েছে এই স্বতন্ত্রতা। এদিনের ময়নাকাঠি দেবী রূপ দানের পর তা মদন মোহন বাড়িতে নিয়ে যাওয়া হবে। আগামী 1 মাস দেবী সেখানেই পূজিতা হবে। এরপর রাধা অষ্টমীর পুণ্যতিথিতে দেবী বাড়িতে তাকে নিয়ে আসা হবে। সেখানে তিনি পূজিতা হবেন এবং তারপর এই ময়নাকাঠকে ভিত্তি করে তৈরি হবে মূর্তি করার কাজ। এই মূর্তি করার ক্ষেত্রে রয়েছে দেবীর ভিন্ন রূপ। তুফানগঞ্জের চামটা এলাকায় বিশেষ মাটি দিয়ে তৈরি হবে এই মাতৃরূপ। এখানে দেবীর সাথে নেই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। তাদের বদলে রয়েছে জয়া, বিজয়া। এখানে দেবীর রূপ ভিন্ন রূপ। শরৎকালের সময় এর মূল পুজো হলেও বড়দেবীর নামে এই দেবী পরিচিত। এদিন দেবনগরী ভাষায় তালপাতায় লেখা প্রাচীন পুঁথি পাঠের মধ্য দিয়ে এদিনের পূজার্চনা হয়। শক্তি অর্থাৎ মেরুদণ্ড। বিশেষ প্রজাতির কাঠ থেকে এই মেরুদণ্ড নির্মাণ করা হয় বড়দেবী। ময়নাকাঠ এই কাঠ এই মন্ত্রের মাধ্যমে শক্তি স্থাপন করেন রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য। সম্পূর্ণ পুজোর সময় 2 ঘন্টার উপরে ফল ফুল দিয়ে শক্তি দণ্ডকে বোধন করা হয়। স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয়।
এই শক্তিযন্ত্র ডাঙ্গনাই মন্দির থেকে নিয়ে যাওয়া হয় মদনমোহন মন্দিরে। সেখানে 1 মাস যাবৎ পুজো হয়। রাজ পুরোহিত বলেন, এই পুজোয় বলি প্রথা প্রচলিত আছে। মূলত শক্তি পুজোর রক্তের প্রয়োজন হয় রাজবিধি মেনে। বর্তমানে কবুতর বলি দেওয়া হয়। 1 মাস পূজা হওয়ার পর এই কাঠ চলে যায় মায়ের মেরুদণ্ড হিসেবে স্থাপিত হতে। এই কাঠের উপর ভিত্তি করে গোটা মূর্তিটি তৈরি হয় বড় দেবীর মূর্তি, কোচবিহারের ঐতিহ্য তথা রাজ গৌরবের প্রতীক। শ্রাবণের শুক্লা অষ্টমী তিথিতে পুজো হয় ময়না কাঠে। এই পুজোকে বলা হয় যুগচ্ছেদন। কৃষ্ণ অষ্টমীতে দেবী বাড়িতে পুজো শুরু হয় বড় দেবীর বাড়িতে। রাধা অষ্টমী তিথিতে বড় দেবীর মন্দিরে যাবে ময়না কাঠ এবং সেখানে মূর্তি নির্মাণ শুরু হবে। চলতি বছর মলমাস থাকার কারণে মহালয়ার আগে নির্মাণ হয়ে যাবে প্রতিমা। তারপর 1 মাস আচ্ছাদিত থাকবেন এই দেবী। আমাদের পূজা হয়, যেটা ময়না কাঠকে কেটে নিয়ে এসে বিশেষ পুজো, মহাস্থান হয়েও বিশেষ পুজো। এই যুগ মানে এটা হচ্ছে বড়দেবীর শক্তি আর কি, আমরা শক্তিরূপেই অর্পণ করি। এই যুগকে আজকে বিশেষ পুজো অর্থে সন্ধ্যায় আমাদের দুয়ার বক্সি আসবে এবং বাদ্যযন্ত্র নিয়ে গিয়ে ওনাকে মদনবাড়িতে নিয়ে যাওয়া হবে। ওখানে 1 মাস কন্টিনিউ পুজো হবে। আর তার মধ্যে সামনে যে কৃষ্ণাষ্টমীতে দেবী বাড়িতে আমাদের দেহ পুজো আছে, সেটা ওখানে পুজো হবে, বলি বিধান হবে। তারপরে যে রাধা অষ্টমী আসবে, রাধা অষ্টমীতে এই যুগ মদনমোহন বাড়ির থেকে শেষ রাত্রে দেবী বাড়িতে নিয়ে যাওয়া হবে। ওখানে পরের দিন মহাস্থান, বিশেষ পুজো এবং যুগকে, এই ময়না গাছের যুগকে আমরা ট্রলিতে স্থাপন করব এবং বলি বিধান দিয়ে পুজো হবে। পরবর্তী ময়না গাছকে 3 দিন হাওয়া খাওয়ানোর পর তারপর ফরমাটির কাজ শুরু করব। কুমার যে আমাদের প্রভাব চিত্রকার আছে, তিনি শুরু করবেন ফরমাটির কাজ। প্রতিমা তৈরি হবে এবং প্রতিদিনই পুজো হবে, প্রতিদিনই পুজো চললেও পরেও ভক্তদের জন্য মন্দির ও মাতৃদর্শন নিষিদ্ধ থাকবে। তারপরে পুজোর সময় পুজো হবে দেবী। ক্যামেরায় দেবাশিস বিশ্বাসের সঙ্গে সুমন মন্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর, দিনহাটা। কারো 1 বছর, আবার কারো বেশি, কারো আবার মাস 6 আগে হারিয়ে যায় মোবাইল ফোন। স্বাভাবিকভাবেই তারা অভিযোগ জানান পুলিশের কাছে। হারিয়ে যাওয়া ফোন ফিরে পাবেন কিনা তা নিয়ে আশা ছেড়েছিলেন। পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ফোন হাতে পেয়ে বেজায় খুশি প্রাপকরা। দিনহাটা থানার পুলিশ গত কয়েকদিনে হারিয়ে যাওয়া 40টি মোবাইল উদ্ধার করে প্রকৃত প্রাপকদের হাতে তুলে দিল। সোমবার দিনহাটা থানার কনফারেন্স হলে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরোয়া এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, এসআই রাজু রায় প্রমুখ। এই প্রাপকদের দিগম্বর রায়, রিঙ্কি ভট্টাচার্য, ইন্দ্রজিৎ বর্মন, সলিম কুমার ঠাকুর প্রমুখ বলেন, মোবাইল হারানোর পর ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। পাশাপাশি ফোন হারানোর পর তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। দিনহাটা থানার পুলিশের তৎপরতায় তা ফিরে পেয়ে বেজায় খুশি। তারা পুলিশকেও তাদের কাজের জন্য কৃতজ্ঞতা জানান। এই প্রাপকদের সলিম কুমার ঠাকুর বলেন, গত 14 ফেব্রুয়ারি তার মোবাইল হারিয়ে যায়। আবার থানাপাড়া এলাকার রিঙ্কি ভট্টাচার্য জানান, গত 6 জুন হারিয়ে যায় তার ফোন। পেশায় শিক্ষক দিগম্বর রায় জানান, গত বছর নভেম্বর মাসে তার ফোন হারিয়ে যায়। এভাবে অনেকেরই ফোন হারালেও তারা যে আবার ফিরে পাবেন তা ভাবতেও পারেননি। এবং অত্যন্ত প্রশংসনীয়ভাবে দিনহাটা থানা, আমি শুধু না, আমাদের অনেককেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন যেভাবে ফিরিয়ে দিলেন, তাতে দিনহাটা থানা, আমি মনে করি পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার কাছে একটি নজিরবিহীন। এবং আগামী দিনে দিনহাটা থানা যেভাবে নাগরিক পরিষেবা দিয়ে যাচ্ছেন, তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যান্য থানা এখান থেকে অনেক কিছু পরিষেবা কীভাবে দেওয়া যায় সে ব্যাপারে আরও আগ্রহী হবেন এবং দিনহাটার বৃহত্তর নাগরিক সমাজও এইভাবে উপকৃত হওয়ার মধ্যে দিয়ে সচেতন হচ্ছেন এবং তারা জানছেন যে দিনহাটা থানা সবসময় আমাদের পাশে আছে। আপনার কবে হারিয়েছিল? জানুয়ারিতে। হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? এখানে থানা পাঠাতে। কি নাম? মহকুমা পুলিশ আধিকারিক বলেন, অনেকেরই ফোন বিভিন্ন সময় হারিয়ে গিয়েছে। তারা পুলিশের কাছে অভিযোগ করেছেন।
পুলিশ বিভিন্ন কাজের মধ্যেও হারিয়ে যাওয়া মোবাইলগুলি নানাভাবে ট্র্যাকিং করে উদ্ধার করতে সক্ষম হয়। মহকুমা পুলিশ আধিকারিক দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত সহ তাকে এই কাজের জন্য বিশেষভাবে সাধুবাদ জানান। এদিন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান, বিভিন্ন এলাকায় ট্র্যাকিং করে হারিয়ে যাওয়া 40টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেগুলি 2 বছর, 1 বছর কিংবা কয়েক মাস আগে হারিয়েছে। অনেকেই হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাবেন কিনা তা নিয়ে হাল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করে এই ফোনগুলি উদ্ধার করে। উদ্ধার হওয়ায় ফোনগুলির এদিন প্রাপকদের হাতে তুলে দেন তারা। ক্যামেরায় সুশান্ত সাহার সঙ্গে সুমন মঞ্জুরের রিপোর্ট, ইসিসিএন খবর, দিনহাটা। কথায় বলে চিকিৎসকরা ভগবানের পরে, আর সেটা আবারও প্রমাণিত হলো। জরায়ুতে বড় টিউমার নিয়ে বিয়ের পর থেকেই হতাশ হয়ে পড়েছিলেন দম্পতি। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও সফলতা আসেনি। অবশেষে শিলিগুড়ির একটি IUI পদ্ধতিতে চিকিৎসকদের চেষ্টায় বিয়ের 16 বছর পর গর্ভধারণ করেন দিনহাটার প্রত্যন্ত গ্রামের এক মহিলা। দিন কয়েক আগে পুত্র সন্তান জন্ম হওয়ায় হতাশা কাটল পরিবারে। মা হলেন দিনহাটার 2 ব্লকের সীমান্ত গ্রাম নয়েরহাটের রুম্পা সেন। বিয়ের পর থেকেই সন্তান নেওয়ার জন্য অনেক চেষ্টা করেন এই দম্পতি। জরায়ুতে বড় টিউমার আছে এটা না জানতে পারায় বিয়ের পর থেকেই তারা হতাশায় ভুগছিলেন ওই দম্পতি ও তাদের পরিবার, কিন্তু কখনো চিকিৎসকের উপর ভরসা হারায়নি ওই দম্পতি। দিন কয়েক আগে দিনহাটার একটি বেসরকারি নার্সিং হোমে পুত্র সন্তান জন্ম দেন রুম্পা সেন নামে ওই মহিলা। লকডাউনের কঠিন এই সময়কালে দীর্ঘ বছরের হতাশা চিকিৎসকের প্রচেষ্টায় দূর হওয়ায় বেজায় খুশি তারা। ওই পরিবার জানান, শিলিগুড়িতে IUI পদ্ধতিতে গর্ভধারণের প্রাক প্রসব পরিচর্যার জন্য সেখান থেকে রুম্পাকে রেফার করা হয় দিনহাটার চিকিৎসক উজ্জ্বল আচার্যের কাছে। টানা 10 মাস দিনহাটার এই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন রুম্পা। জরায়ুতে টিউমার থাকায় অস্ত্রোপচারের ঝুঁকিপূর্ণ ছিল বলেও চিকিৎসক উজ্জ্বল আচার্য জানান, যাকে ডাক্তারি পরিভাষায় বলে ফাইব্রয়েড। এই সময় গর্ভপাতের সম্ভাবনাও থাকে বলে চিকিৎসক জানান। চিকিৎসার ভাষায় হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যেও দিন 3 আগে অস্ত্রোপচার করে সন্তান প্রসব করানো হয়। ঝুঁকিপূর্ণ এই প্রেগন্যান্সিতে অস্ত্রোপচারের মধ্য দিয়ে বিয়ের 16 বছর পর পুত্র সন্তান হওয়ায় খুশি রুম্পা ও তার স্বামী পরেশ চন্দ্র সেন সহ গোটা পরিবার। দিনহাটার নয়ারহাটের রুম্পা সেন বিয়ে হয়েছে 16 বছর, কিন্তু জরায়ুতে টিউমার থাকার কারণে তিনি গর্ভবতী হতে পারছিলেন না। অবশেষে শিলিগুড়িতে IUI পদ্ধতিতে গর্ভবতী হওয়ার পর সেখান থেকে রুম্পাকে আমার কাছে রেফার করা হয় প্রাক প্রসব পরিচর্যার জন্য এবং প্রসব করানোর জন্য। যেহেতু জরায়ুতে ফাইব্রয়েড রয়েছে, কাজেই তার এই গর্ভাবস্থা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। আমরা যথাযথ তার চিকিৎসা করে গত সপ্তাহে আমরা তার সিজার করি এবং এই অবস্থায় মা এবং শিশু দুজনেই ভালো আছে। বিয়ের 16 বছর পর রুম্পা মা হতে পেরেছে, এটা স্বভাবতই খুশির খবর। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী রুম্পার স্বামী পরেশ চন্দ্র সেন তিনি বলেন, স্ত্রী জরায়ুতে বড় টিউমার থাকায় অনেক জায়গায় চিকিৎসা করেও কোনো সফলতা পাননি। অবশেষে চিকিৎসক উজ্জ্বল আচার্যের চেষ্টায় পুত্র সন্তান হওয়ায় তারা কৃতজ্ঞ। স্ত্রী ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন বলেও তিনি জানান। তিনি আবারও বলেন, এই সমাজে ভগবানের পর যারা তারা হলেন চিকিৎসক। চিকিৎসকদের তিনি স্যালুট জানান। আমাকে রেফার করছে এখানে, তা এখানে আমরা মানে উজ্জ্বল আচার্যের কাছে চিকিৎসা করলাম। 1 সপ্তাহ হলো বাচ্চা হয়েছে, তবে বাচ্চা সুস্থ আছে। আমরা খুব খুশি। আমি ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাই, উজ্জ্বল আচার্যকে। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। দেখতে থাকুন ইসিসিএন খবর। কাজে যোগ দিতে কলকাতায় রওনা হলো দিনহাটা মহকুমা করোনা ওয়ারিয়ার্স ক্লাবের 4 জন সদস্য। রবিবার বিকাল 5টায় দিনহাটা মহকুমা শাসকের অফিসের সামনে থেকে বিশেষ গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় তারা। জানা গিয়েছে, দিন কয়েক আগে রাজ্য প্রশাসনের নির্দেশ মতে দিনহাটা মহকুমাতেও মহকুমা প্রশাসনের উদ্যোগে করোনা জয়ীদের নিয়ে তৈরি করা হয় করোনা ওয়ারিয়ার্স ক্লাব। এই ক্লাবের উদ্দেশ্য ছিল মহকুমার করোনা জয়ীদের কর্মমুখী করা, আর এই ক্লাবের সাথে যুক্ত থাকা করোনা জয়ী সদস্যরা যাতে রাজ্যের তথা জেলার কোভিড হাসপাতালগুলোতে কাজ পায় তারও বন্দোবস্ত করার উদ্যোগ নেয় প্রশাসন। দিনহাটা মহকুমাতে প্রশাসনের উদ্যোগে এই ক্লাব খোলার পরে 25 জন করোনা জয়ী উৎসাহ প্রকাশ করেছিলেন কাজের জন্য। মহকুমা শাসকের দপ্তর থেকে তাদের নামে রাজ্য পাঠানো হয়। কলকাতা কাজের জন্য এদের মধ্যে 4 জন বিশেষ উৎসাহিত হয়। মহকুমা শাসকের দপ্তরে এই নির্দেশ আসতে
এদিন করোনাজয়ী 4 জন কলকাতায় রওনা হয়। মহকুমা শাসক শেখ আনসার আহমেদ জানান, মহকুমায় যে করোনা ওয়ারিয়ার্স ক্লাব খোলা হয়েছিল সেখানকার 4 জন সদস্য এদিন কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে তাদের 7 দিনের ট্রেনিং এর ব্যবস্থা ছাড়াও থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে এবং তারা মাসে 15,000 টাকা করে বেতন পাবে। তিনি জানান, আগামী দিনে এরকম আরো সদস্যকে কর্মমুখী করার লক্ষ্য রয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। গাঁজা সহ ফের এক যুবককে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে বিএসএফ ও সাহেবগঞ্জ থানার পুলিশ দিনহাটা 2 নং ব্লকের সীমান্তবর্তী চৌধুরীঘাট গ্রাম পঞ্চায়েতের সাতখালের কুঠি এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযান চালিয়ে এক যুবককে গাঁজা সহ গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে 31 কেজি গাঁজা পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম কমল বর্মন। তার বাড়ি সাতখালের কুঠি এলাকায়। জানা গেছে, সীমান্তবর্তী চৌধুরীঘাট গ্রাম পঞ্চায়েতের সাতখালের কুঠি এলাকায় যৌথ অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী ও সাহেবগঞ্জ থানার পুলিশ। সেই সময় 31 কেজি গাঁজা সহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, গত 2 দিনে দিনহাটা ও সাহেবগঞ্জ থানার পুলিশ 89 কেজি গাঁজা সহ 3 জনকে গ্রেপ্তার করে। সাহেবগঞ্জ থানার ওসি হেমন্ত শর্মা জানান, ধৃত ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক মানবেন্দ্র দাস বলেন, অবৈধ গাঁজার বিরুদ্ধে পুলিশি অভিযান চলবে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।